7-5 অনেক ভাবলাম, 7-5 নিয়েও অনেক ভাবলাম, তারপর মনে হলো দেখ এই 7-5-এর আলোচনা যখন চলে এসেছে তখন এত ভাবাভাবি বাদ দিয়ে প্রশ্নটা সামনে নিয়ে আসাই যাক, যেই প্রশ্নটা ঠিক সেইভাবে বাংলাদেশ ক্রিকেটের আলোচনায় সামনে আসে না। সেটা কি? জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন যে গত 7-8 মাস ধরে যুক্ত হয়েছেন ন্যাশনাল টিমের সঙ্গে, সেইটার প্রতিফলন কি এই 7-5-এর মধ্যে আছে? প্রতি মাসে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে 8 লাখ টাকার উপরে বেতন তিনি পাচ্ছেন, সেইটার প্রতিফলন কি এই 7-5-এর মধ্যে? 7-5 এত কেন করছি সেইটা আপনি একটু কনফিউজড হতে পারেন, আমি ক্লিয়ার করে দেই। আসলে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচটাতে আমরা 7টা উইকেট হারিয়েছি 5 রানের মধ্যে, এবং সেইটাও দ্বিতীয় উইকেট থেকে 8 নাম্বার উইকেট পর্যন্ত। ক্রিকেটের ইতিহাসে, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা, এইরকম ব্যাটিং ধসের আর কোনো নজির নেই। ফলে বাংলাদেশ ন্যাশনাল টিমের এই ব্যাটিং এর রেসপন্সিবিলিটি মূলত যার উপরে রয়েছে, সেই সালাউদ্দিন ভাইকে কি এই বিষয় নিয়ে আসলে তার দায়ভার নেই? বাংলাদেশ যখন ভালো করে, বাংলাদেশের ব্যাটিং যখন ভালো করে, তখন সেই কৃতিত্বটা সালাউদ্দিন ভাই পান। কিন্তু যখন বাংলাদেশ টিমের ব্যাটসম্যানরা গত এই 7-8 মাসের মধ্যে, শুধু এই 7-5-এর ঘটনা না, এরকম আরো বহুবার ব্যর্থ হয়েছেন, তখন সালাউদ্দিন ভাই কি সেই দায়িত্বটাও আসলে এড়াতে পারেন? স্পেশালি যখন আপনি মাসে মাসে 8 লাখ টাকার উপরে করে বেতন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়ে যাবেন। সালাউদ্দিন ভাই বেতন নিচ্ছেন, আমার কোনো অসুবিধা নেই। 8 লাখ টাকা কেন, 16 লাখ টাকা বেতন নিলেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেটার আউটপুট থাকতে হবে। উনি যখন ন্যাশনাল টিমের এই সেট আপটাতে যুক্ত হয়েছেন, সেটা আমাদেরকে ভীষণ রকম আশাবাদী করেছিল যে না, শুধু বিদেশি কোচ না, বাংলাদেশি কোচদেরও একটা পাথওয়ে তৈরি হচ্ছে। এবং সালাউদ্দিন ভাই ন্যাশনাল টিমের সঙ্গে আগেও ছিলেন, আমাদের ডোমেস্টিক সার্কিটেও অনেকদিন ধরে তিনি কোচ রয়েছেন। ফলে ন্যাশনাল টিমে তিনি যখন জয়েন করেছেন, তার কাছ থেকে খুব ভালো একটা আউটপুট আমরা পাবো, সেই প্রত্যাশার জায়গাটায় আমরা কিছু। তার পদবি হচ্ছে সিনিয়র সহকারী কোচ, এবং শুরুতে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব ছিলেন, তারপরে তার দায়িত্বের মেয়াদটা বাড়ানো হয়েছে, প্রবাবলি হচ্ছে আরো 2 বছর, 2027 পর্যন্ত তিনি ন্যাশনাল টিমের সঙ্গে থাকবেন। ব্যাটিংটার কথা আলাদা করে বলছি কেন, কারণ ব্যাটিংটা মূলত তিনিই দেখেন। আমাদের এই টিমের সেট আপটা তো আপনি দেখবেন, ফাস্ট বোলিং কোচ শন টেট রয়েছেন, সম্প্রতি যুক্ত হয়েছেন। আমাদের স্পিন বোলিং পরামর্শক মুস্তাক আহমেদ রয়েছেন, কিন্তু ব্যাটিং এর জায়গাটা ডেভিড হেম্প যে ছিলেন, তারই কিন্তু স্থলাভিষিক্ত হয়েছেন সালাউদ্দিন ভাই। সো নামে পদবিতে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হলেও ব্যাটিংটাই মূলত তিনি দেখছেন। আর আমাদের মূল যে হেড কোচ ফিল সিমন্স, তিনি তো আসলে সবই দেখবেন, এবং সবকিছু দায়ভার তো ভালো খারাপ হোক, সেটা কৃতিত্ব বা ব্যর্থতা, সেটা তো তাকে নিতেই হবে। কিন্তু সালাউদ্দিন ভাইয়ের স্পেসিফিক, যেহেতু ডেভিড হেম্পের ওই কাজটাই তিনি করছেন, ব্যাটিং কোচ হিসেবে এই দায়িত্বটা পালন করছেন, সিনিয়র সহকারী কোচ, সেটা হচ্ছে গিয়ে কাগজে কলমে তার পদবি হলো। সেই কারণে আমাদের এই ব্যাটিং এর 7-5 নিয়ে আলোচনাটা করছি। আমাদের এই যে ব্যাটিং ধসটা, সেটা না হয় আপনি একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন, কিন্তু এরকম ঘটনা তো আমাদের আরো অনেকবার ঘটেছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে, সালাউদ্দিন ভাই গত নভেম্বর মাসে ন্যাশনাল টিম সেট আপে যুক্ত হয়েছেন, তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ওয়ানডে ম্যাচ জিততে পারিনি। আমরা ওয়েস্ট ইন্ডিজে 3টা ওয়ানডে খেলেছি, 3টাই হেরেছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টা ওয়ানডে খেলেছি, 2টাই হেরেছি। শ্রীলঙ্কার সঙ্গে ফার্স্ট ওয়ানডেটা হারলাম, অর্থাৎ এই সময় যে 6টা ওয়ানডে ম্যাচ খেলেছি, আমরা 6টাতেই হেরেছি। এবং সেই জায়গাটাতে আমাদের ব্যাটিং এর দায় অনেকগুলো ম্যাচে প্রবলভাবে, প্রকটভাবে, উৎকটভাবে আসলে ছিল। ওয়েস্ট ইন্ডিজে ভীষণ সহায়ক ব্যাটিং উইকেটও আমরা আসলে ঠিক কত রানের টার্গেটটা দিতে হবে সেটাই অ্যাসেস করতে আমরা পারিনি। অন্তত 2টা ম্যাচে, আরেকটা ম্যাচে 230 মতো আমরা রান করেছি, ব্যাপক ব্যাটিং ব্যর্থতা। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির 2টা ম্যাচে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 228, 236 রান করেছি, সামান্যতম প্রতিরোধ তারপর আমরা করতে পারিনি। তারপর শ্রীলঙ্কার সঙ্গে যে 244 রান তারা করতে নেমে একটা পর্যায় পর্যন্ত আমরা 1 উইকেটে 100 রান ছিলাম, তারপরে আমাদের এরকম একটা ব্যাটিং ধস হয়ে গেল। এখন ওই যে আমি বলছি, আপনি চাইলে বলতে পারেন যে না, সালাউদ্দিন ভাইয়ের সময় তো আমাদের ব্যাটসম্যানটা 1 উইকেটে 100 পর্যন্ত নিয়ে গেছে, এইভাবেও দেখতে পারেন। আবার 1 উইকেটে 100 থেকে 8 উইকেটে 105 হয়ে গেছে, এই যে 5 রানের মধ্যে 7 উইকেট পড়ে গেছে, সেইটাকেও আপনি সামনে ফোকাসে নিয়ে আসতে পারেন। অন্যান্য ফরম্যাটগুলোর কথা যদি আপনি বিবেচনা করেন, ধরেন টি20 ম্যাচে তার সময়ের ওইখানটাতেও আমরা সর্বশেষ 5টা ম্যাচে কিন্তু আমরা জিততে পারিনি টি20। ওয়ানডে তো সর্বশেষ 6টা ম্যাচে জিতিনি। ধরেন সালাউদ্দিন ভাই আসার পর ওয়েস্ট ইন্ডিজ আমরা টি20 সিরিজে 3টা ম্যাচে জিতেছিলাম, এবং তখন খেলোয়াড়দের মুখেও প্রবল প্রশংসা শোনা গিয়েছে, ক্রিকেট বোর্ডের মুখে, হ্যাঁ সালাউদ্দিন ভাইকে আমরা এই যে এখানটা যে সংযুক্ত করতে পেরেছি ন্যাশনাল টিমের সঙ্গে, সেটা আসলে খুবই ভালো একটা স্টেপ। আমি এখনো মনে করি সেটা আসলে খুবই ভালো স্টেপ, এবং সেটা সামনে গোয়িং ফরওয়ার্ড সেটা তো আমরা আলোচনা অবশ্যই করতে পারবো। কিন্তু তারপরে আমরা
সেই টি-20 ফরম্যাটেও কিন্তু ইউএই এর কাছে সিরিজ হেরেছি, আমরা পাকিস্তানের সঙ্গে 3 ম্যাচে 3টাতেই হেরেছি। সর্বশেষ যদি আপনি হিসাব করে দেখেন 5টা টি-20 ম্যাচেও কিন্তু বাংলাদেশ জিততে পারেনি, এবং ওইসব অনেকগুলো জায়গায় তো আমাদের ব্যাটিং ব্যর্থতাটা প্রকটভাবে উৎকটভাবেই আসলে রয়েছে। টেস্টের কথা একই কথা বলছে, ওয়েস্ট ইন্ডিজে আমরা টেস্ট হেরেছি, টেস্ট জিতেছি, জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাটিতে টেস্ট হেরেছি, টেস্ট জিতেছি, শ্রীলঙ্কাতে আমরা টেস্ট ড্র করেছি, টেস্ট হেরেছি। এই সর্বশেষ টেস্ট সিরিজটা শ্রীলঙ্কা সফরে যেহেতু টিম রয়েছে, প্রথম টেস্টে আমরা কি চমৎকার ব্যাটিং করলাম, সেকেন্ড টেস্টে দেখেন আমাদের সেই কলাপস, আমরা 250 রানও করতে পারলাম না, 247 এক ইনিংস অল আউট হয়েছে, পরের ইনিংস আমরা 133 অল আউট হয়েছে। আমরা কি জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাটিতে টেস্টে 200 নিচে অল আউট হয়নি? আমরা কি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্টে 150 নিচে অল আউট হয়নি? সো আমাদের এইখানটাতে আপনি যদি মনে করেন শ্রীলঙ্কা টেস্ট সিরিজে প্রথম টেস্টে এত ভালো ব্যাটিং করেছি, সেইটা কি আলোচনায় আনতে পারেন, অবশ্যই আনতে পারেন, কিন্তু এত এত ব্যাটিং ধস, এত এত ব্যাটিং কলাপস, সেই কারণে আমার মনে হয় যে মূল ব্যাটিং কোচ হিসাবে সালাউদ্দিন ভাই আসলে ঠিক মতো আমাদের টিমটাকে তৈরি করতে পারছেন কিনা, আমাদের ব্যাটসম্যানদের তৈরি করতে পারছেন কিনা।